নমস্কার, আমি সৃজা। আপনারা জানেন ইতিমধ্যেই এ রাজ্যে মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় বাচ্চাদের, সেই খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। এ নিয়ে একাধিক আলোচনা ইতিমধ্যেই হয়ে গেছে এবং এই যে ডিম বাদ দিয়ে নিরামিষ খাবার দেওয়া হচ্ছে বা রাজমা চাওয়াল দেওয়া হচ্ছে, এটাতে কত গ্রাম প্রোটিন কম হচ্ছে বা কতটা বেশি হচ্ছে, এসব নিয়ে আমি আলোচনা করব না, কারণ আমি নিউট্রিশনিস্ট নয়, আর বিজ্ঞানের ক্ষেত্রেও আমার এতটা অভিজ্ঞতা নেই যে আমি নিউট্রিশনের দিক থেকে আলোচনা করতে পারি। কিন্তু আমি যেটুকু আলোচনা করতে পারি বা যেটুকু বলতে পারি সেটা হচ্ছে খোলা চোখে, একদম সাদা চোখে আমি যা দেখেছি সেটা হচ্ছে যে ডিম সুষম খাদ্য। আমরা ছোটবেলায় বইতে পড়েছি, আর আমি দেখেছি যে যারা কায়িক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন, খেলাধুলা করেন, তাদেরকে ডাক্তার পর্যন্ত, তারা নিজেরা তো খান ঠিক আছে, ডাক্তারের তরফ থেকেও পর্যন্ত এই ডিম প্রেসক্রাইব করা হয়। কোনো মানুষের যদি লো প্রেশার থাকে তাহলে ডাক্তার তাকে বলে যে ডাক্তার প্রেসক্রাইব করেন যে ডিম সেদ্ধ খেতে বা হাফ বয়েল খেতে বা পোচ খেতে। আমরা দেখেছি যারা জিম করেন, খেলাধুলো করেন মাঠে, তারাও কিন্তু সকালবেলা উঠে ব্রেকফাস্টে দুটো তিনটে হাফ বয়েল বা ডিম সেদ্ধ খেয়ে নেন। মানে এগুলো কোনো জটিলতার বিষয় নয়, এগুলো আমরা ছোট থেকে দেখে আসছি, এগুলো আমরা ছোট থেকে দেখে অভ্যস্ত। তাই বললাম, মানে আমি কোনোদিন কোনো কায়িক পরিশ্রম করা লোককে কখনো রাজমা চাওয়াল খেতে দেখিনি। মানে ধরুন কারোর লো প্রেশার, আমি কোনোদিন দেখিনি ডাক্তার প্রেসক্রাইব করেছেন যে আপনি দিনে দুবার করে রাজমা চাওয়াল খান, তাহলে আপনার এই যে লো প্রেশার সেটা নর্মাল হবে। বা আমি কোনো জিম করা মানুষকে আর কি দেখিনি যে জিম করে এসে রাজমা সেদ্ধ করে খাচ্ছে। আমি দেখেছি বরং ডিম সেদ্ধ খাচ্ছে, হাফ বয়েল খাচ্ছে, পোচ খাচ্ছে, যাতে শরীরে সুষম পুষ্টিটা হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা যদি বিজ্ঞান বাদও দিই, বিজ্ঞান নিয়ে এত আলোচনা নাই করি, আমি অশিক্ষিত, আমি এত বিজ্ঞান বুঝি না, কিন্তু সাদা চোখে যেটুকু দেখেছি সেটুকু নিয়ে তো আলোচনা করব। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি জানি যে অন্ততপক্ষে এ বাংলার মাটিতে ডিম রাজমা চাওয়ালের থেকে অনেক বেশি গ্রহণযোগ্য এবং পুষ্টির দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আসছি বাচ্চাদের মিড ডে মিলের প্রসঙ্গে। তো আমরা যারা এ রাজ্যের মানুষ, মানে বাঙালি বাড়ির বাচ্চারা, এমনকি যারা বাঙালি নয় কিন্তু ছোট থেকে এই রাজ্যে বড় হয়েছে, তারাও কিন্তু সবসময় মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত এগুলো খেয়েই বড় হয়েছে। মানে এগুলোই নর্মাল আমাদের কাছে। কারণ বাঙালি সম্পর্কে একটা খুব প্রচলিত কথা আছে যে বাঙালিরা বলে, মানে রেস্টুরেন্টে গিয়ে বলেন যে পয়সা দিয়ে যদি খাচ্ছি নিরামিষ কেন খাবো। আমি নিজেও এটা মনে করি যে পয়সা দিয়ে যখন খাচ্ছি তখন ভাই ভেজ কেন খাবো। তো বাঙালিরা মাছে ভাতে বাঙালি, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এখন যে শিশুটি তার পরিবারে সবসময় আমিষ দেখে অভ্যস্ত হয়ে গেছে, আমি মানছি যারা মিড ডে মিল যে স্কুলে দেয়, মানে সেরকম সরকারি স্কুলে যারা এখনো পড়ে, তারা মানে সেই সমস্ত বাচ্চারা, তারা একেবারে মধ্যবিত্ত পরিবারের সন্তান নয়, তারা নিম্নবিত্ত পরিবারের সন্তান, এবং অনেকেই হয়তো ঠিক মতন দুবেলা পেট ভরে খেতে পান না, আর সেই কারণের জন্যই মিড ডে মিলটার সিস্টেম করা হয়েছিল। তো সেক্ষেত্রে তারাও কিন্তু এটা দেখে অভ্যস্ত যে বাড়িতে মাছ ভাত খাওয়া হচ্ছে, বাড়িতে ডিম ভাত খাওয়া হচ্ছে। তারা কোনোদিন দেখেনি যে তার বাবা মা রাজমা চাওয়াল খাচ্ছে। তো সেই শিশুটিরও প্রথমে মুখের স্বাদে একটা ডিফারেন্স হবে, প্লাস তার মানসিকতায়ও একটা ধাক্কা লাগবে যে আমরা তো ডিম ভাত এতদিন ধরে ডিম খেতাম, ডিম খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে কেন রাজমা চাওয়াল খাবো। তো যাই হোক, এখন শিশুদের যা অভ্যেস করানো হবে সেটাই অভ্যেস হবে। এখন বিজেপির সরকার এসছে এ রাজ্যে, হিন্দুত্ববাদী সরকার, তো হিন্দুরা নিরামিষ খাবে। তো আমি ধরে নিচ্ছি তাদেরকে মানে ছোট থেকে এখন হিন্দুত্ববাদে অভ্যস্ত করানোর জন্য নিরামিষ খাওয়ানো হবে, সেটাও ধরে নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, প্রশ্ন উঠছে, প্রথম কথা হচ্ছে একটা সরকার হঠাৎ করে একটা ধর্মীয় সংগঠনকে এভাবে কেন মিড ডে মিলের দায়িত্ব দেবে? কারণ সরকারের কোনো কাজ মানে, সরকারের কোনো অ্যাক্টিভিটি মানে সেটা মানুষের ট্যাক্সের পয়সায় হয়, আমরা জানি। আর সরকার ইচ্ছা মতন কোনো সংস্থাকে কোনো কিছু বরাদ দিতে পারে না, তার জন্য টেন্ডার ডাকতে হয়। তো প্রথম কথা হচ্ছে যে এই মিড ডে মিলের ক্ষেত্রে কোনো টেন্ডার ডাকা হয়নি। শুভেন্দু অধিকারীর সরকার হঠাৎ করেই মনে করেছে যে ইসকনের হাতে খাবারের দায়িত্ব দেওয়া হবে, বাচ্চাদের দায়িত্ব তুলে দেওয়া হবে, সেই মতো তাদেরকে তুলে দেওয়া হয়েছে, এবং ইসকনও নিজেদের নিয়ম মতো বাচ্চাদেরকে নিরামিষ খাওয়ানোর একটা তোড়জোড় শুরু করেছে। এবং শুধু এ রাজ্যে তো নয়, বিভিন্ন রাজ্যে এখন ইসকন এটাই করে চলেছে। এবার ঘটনা হচ্ছে যে এই ইসকন একটা বিদেশি সংস্থা, আমেরিকার সংস্থা, এবং এই ইসকনের বিরুদ্ধে করাপশনের পাহাড় জমে রয়েছে।
এটা আমি বলছি না, এটা বলছেন স্বয়ং এই ইসকনের যে খাবার প্রস্তুতকারক সংস্থাটা অক্ষয় ফাউন্ডেশন, তার যে প্রতিষ্ঠাতা মোহনদাস পাই, তিনি 2020 সালে ইসকনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ওই সংস্থা থেকে পদত্যাগ করেছিলেন। ইসকনের বিরুদ্ধে কি কি দুর্নীতির পাহাড় রয়েছে সে তো আপনারা একটু গুগল টুগল করলে পেয়েই যাবেন, কোনো ব্যাপার না। অক্ষয় ফাউন্ডেশনের নামে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে হিসেব বহির্ভূত খরচ থেকে শুরু করে বেআইনি কার্যকলাপ থেকে শুরু করে টাকা তোলা থেকে শুরু করে এরকম একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এই অক্ষয় পাত্র ফাউন্ডেশনের বিরুদ্ধে। কিন্তু এই কথাটা শুধু আপনি আমি বলছি, গুগল বলছে এরকম নয়। অক্ষয় পাত্র ফাউন্ডেশনের যিনি ফাউন্ডার মেম্বার মোহনদাস পাই, তিনি 2020 সালে অক্ষয় পাত্র ফাউন্ডেশন বা ইসকনের বিরুদ্ধে অভিযোগ তুলে এই ফাউন্ডেশন ত্যাগ করেছিলেন, পদত্যাগ করেছিলেন তিনি ওখান থেকে। তো এর থেকেই বোঝা যায় যে যিনি এই ফাউন্ডেশনটা তৈরি করছেন তিনি নিজেই দুর্নীতির অভিযোগ করছেন, সেখানে আপনি আমি আর নতুন করে কি বলবো। তার মানে এটা প্রমাণিত যে ইসকন একটি দুর্নীতিগ্রস্ত সংস্থা। এখন এরকম একটা দুর্নীতিগ্রস্ত সংস্থাকে শুভেন্দু অধিকারীর সরকার বিনা টেন্ডারে সরকারি কাজ করার দায়িত্ব দিয়ে দিয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন যে ইসকন কেন এভাবে মিড ডে মিলের দায়িত্ব নেবে? ইসকন কি একটা ক্যাটারার? ইসকন কি খাদ্য সরবরাহকারী সংস্থা? অথচ আপনি যদি ফেসবুকে এটা দেন তাহলে লোকজন বলতে শুরু করবে ইসকন একটা ধর্মীয় সংস্থা, ধর্মীয় সংস্থার বিরুদ্ধে আমি কেন কথা বলবো? তা ইসকন যদি ধর্মীয় সংস্থা হয় তাহলে তারা ধর্মচর্চা করুক, তারা খাবারের দায়িত্ব কেন নেবে? তারা ক্যাটারিং সিস্টেম কেন চালু করেছে? তারা যদি শুধু ধর্মচর্চা করতো আমি তো তাহলে মিড ডে মিল নিয়ে বলতে যেতাম না। তারা নিজেরা ক্যাটারিং সিস্টেম চালু করবে, তারা নিজেরা দুর্নীতি করবে, অথচ আমি আপনি যদি বলি যে হ্যাঁ এটা দুর্নীতি, তখন তারা বলবে এটা ধর্মচর্চার কেন্দ্র, কেন দুর্নীতির কথা বলা হচ্ছে? ধর্মচর্চার কেন্দ্র যখন ইসকন শুধুমাত্র ধর্মচর্চা করতে যেত, তাদের তো ক্যাটারার সার্ভিস চালু করার দরকার ছিল না। আর তারা যখন ক্যাটারার সার্ভিস চালু করেইছে তখন তাদেরকে দুর্নীতির এই যে দায়িত্ব বা দায়বদ্ধতা সেটা মাথা পেতে নিতেই হবে। আর ইসকনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এ তো নতুন কিছু নয়। ইসকনটা তৈরিই হয়েছে দুর্নীতির ভিত্তিতে, ইসকনটা তৈরিই হয়েছে মানুষ মেরে তার হাতের রক্তের দাগের ভিত্তিতে। ইসকন যেখানে তৈরি হয়েছে সেই মায়াপুর, এই মায়াপুর বলে কোনো জায়গা পশ্চিমবঙ্গে কখনো ছিল না। পশ্চিমবঙ্গে ছিল মিয়াপুর। সেখানে গরিব মুসলমান চাষিরা চাষ করতেন, মৎস্যজীবীরা মাছ ধরতেন। তারা এই ইসকনকে জমি দিতে চাননি, সেই কারণের জন্য তাদেরকে গুলি করে মেরে তাদের জমি জোর করে কেড়ে নিয়ে দখল করে এখানে এই মায়াপুরে এই ইসকন তৈরি হয়েছে। অর্থাৎ যে সংস্থার শুরু থেকেই হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যে সংস্থাকে শুধুমাত্র ভারত একটা তৃতীয় বিশ্বের দেশ বলে তাদের এভাবে পরিকাঠামো গড়ে তুলতে দিয়েছে। কোনো আপ কান্ট্রি হলে এরকম একটা মানুষ মারা সংস্থাকে কখনো চালুই করতে দিত না, শুরুই করতে দিত না। নেহাত ভারতবর্ষ এখনো পর্যন্ত উন্নয়নশীল দেশ, তৃতীয় বিশ্বের দেশ, আর সেই কারণের জন্য এরকমভাবে একটা মানুষ মারা সংস্থাকে দিয়ে ধর্ম প্রচার করার সুযোগ দিয়েছে এই দেশ। তা না হলে অন্য কোনো দেশে এই সুযোগ ইসকন পেত না। তো এরকম একটা দুর্নীতিগ্রস্ত সংস্থা যাদের গোড়াতেই গলদ, যাদের শুরুটাই ভণ্ডামি দিয়ে, যাদের শুরুটাই মানুষ মেরে, তারা এখন একটা ক্যাটারার সিস্টেম চালু করেছে এবং যে সিস্টেমে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, ভরে ভরে দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি ইসকন যে খাবার দিচ্ছে মিড ডে মিলে সেখানে যে পুষ্টির গুণগত মানের অভাব রয়েছে সেই তথ্য আপনি চ্যাট জিপিটি থেকে, গুগল থেকে, এআই যা কিছু করুন সবেতে পাবেন। এটার জন্য আলাদা করে কোনো রকেট সায়েন্স লাগে না, একটু পড়াশোনা করলে এই সমস্ত তথ্য পাওয়া যায়। আর ইসকন যদি শুধুমাত্র ধর্ম প্রচার করতো তাহলে আমরা এইসব নিয়ে কথাই বলতাম না। ইসকন ধর্মচর্চা ছেড়ে ক্যাটারিং সিস্টেমে মন দিয়েছে বলেই আমাদেরকে এসব বলতে হচ্ছে। যাই হোক, এইসব বিষয় তো গেল, এসব গেল ইসকনের দিক। আর কেন, কি কারণে ইসকনকে এই শুভেন্দু অধিকারীর সরকার দায়িত্ব দিয়েছে এটুকু বোঝার মতন বুদ্ধি এ রাজ্যের মানুষের যথেষ্ট আছে। মানে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, আমি চাড্ডিদের কথা বলছি না, ওদের কোনো বোধ শক্তি নেই। তো যাদের সুস্থ মস্তিষ্কের মানুষ যারা রয়েছেন তারা ঠিকই বুঝতে পারছেন। আর শুধুমাত্র এ রাজ্যে তো নয়, বিভিন্ন কংগ্রেস শাসিত রাজ্যেও ইসকন এভাবে মিড ডে মিল সরবরাহ করছে। এমনকি দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের দায়িত্ব মমতা ব্যানার্জির সরকার ইসকনকে দিয়েছিল। তো ইসকন কি এমন ব্যাপার যে প্রত্যেকটা সরকারের কাছের লোক তারা হয়ে উঠছে? কংগ্রেসের কাছের লোক, বিজেপির কাছের লোক, তৃণমূলের কাছের লোক,
মানে যে রাজ্যে যে সরকার ক্ষমতায় রয়েছে তাদেরই কাছের লোক হয়ে উঠছে ইসকন। তো এই সংস্থার মধ্যে এমন কি জাদু মন্ত্র আছে, কি জাদুকাঠি আছে যে প্রতিটা সরকারের কাছের লোক হয়ে যাচ্ছে এই ইসকন? এটা নিয়ে আমাদের অবশ্যই ভেবে দেখতে হবে। এটা তো গেল ইসকনের দিক, সে তো গেলাম। এর পরের যে দিকটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি এতদিন পর্যন্ত এ রাজ্যে যে মিড ডে মিল দেওয়া হতো সেটা সরাসরি সরকারি তরফ থেকে করা হতো, সরকারের তরফ থেকে অ্যারেঞ্জ করা হতো। তো সেই যে মিড ডে মিল, সেই মিড ডে মিল রান্না করতেন অসংখ্য মানুষ, রান্না করতেন, খাবার সার্ভ করতেন, এই সমস্ত কাজে নিযুক্ত ছিলেন অসংখ্য মানুষ। তারা একটা মান্থলি স্যালারি পেতেন এই কাজটা করার জন্য। এখন এই কাজটা ইসকনকে দিয়ে দেওয়ার ফলে সরাসরি সেখান থেকে খাবার আসবে। তাই এই অসংখ্য মানুষ যারা মিড ডে মিলের খাবারের সঙ্গে যুক্ত ছিলেন, যুক্ত থেকে নিজেদের জীবিকা নির্বাহ করতেন, তাদের কিন্তু কাজ চলে গেল, অর্থাৎ তারা কর্মহীন হয়ে পড়লেন এই মুহূর্তে। তাহলে একদিক থেকে বাচ্চারা সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্য সেখান থেকে তো বঞ্চিত হচ্ছেই, একই সঙ্গে কিন্তু অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়ছেন এই ইসকনের ক্যাটারিং সিস্টেমের জন্য। আর সবশেষে যেটা বলার সেটা হচ্ছে যে অসংখ্য মানুষ আমি দেখছি, মানে চাড্ডিরা ফেসবুকে শেয়ার করছে যে বামফ্রন্টের আমলে নাকি মাটন রেজালা দেওয়া হতো, বিফ স্টিক দেওয়া হতো, এই সমস্ত কিছু আর কি মিড ডে মিলে। না, বামফ্রন্টের আমলে এগুলো দেওয়া হতো না। আর বাচ্চাদের, শিশুদের এইসব খাবার দেওয়ার জন্য এই মিড ডে মিল প্রকল্প চালুও করা হয়নি। চালু করা হয়েছিল যাতে ছোট ছোট বাচ্চারা, গরিব ঘরের বিশেষ করে বাচ্চা, তারা যেন দুপুরে একটু পেট ভরে খেতে পায়, তাদের যেন পুষ্টি হয়। আর তার সঙ্গে এই খাবারের লোভে যদি তারা স্কুলে আসে তাহলেও স্কুলে বাচ্চাদের উপস্থিতি পারবে, এই কারণের জন্য। আর এই কাজটা মাটন রেজালা বা চিকেন রোগেন জুস বা বিফ স্টিক এগুলো না দিয়েও বামফ্রন্ট সরকার যথাযথভাবে করেছিল, এবং সেই কারণের জন্য বামফ্রন্টের আমলে স্কুল ছুটের সংখ্যা একেবারে নিচে নেমে গেছিল এবং উপস্থিতির হার অনেক বেশি বেড়েছিল।